Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের ৭৪তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। গ্রামের ঘটনা কে না শুনতে চায়? গ্রামের ঘটনা মানেই এক অন্য ধরনের অনুভূতি। আজকের এপিসোডের প্রথম ঘটনাটি থাকছে গ্রাম কেন্দ্রিক। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই আমরা ঘটনা পেয়ে যাচ্ছি, তবুও আরও বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনা পেতে চাই। যারা আমাদের সম্মানিত লিসেনার রয়েছেন, তারা যদি একটি করে ঘটনাও আমাদেরকে পাঠাতে থাকেন, তাহলে কিন্তু অনেকটা পথ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। অনেকেরই জানা অনেক ঘটনা রয়েছে, অনেকে চাইলেই কিন্তু সত্য ভয়ের ঘটনা সংগ্রহ করে একটি হলেও আমাদেরকে ইমেল করতে পারেন লিখে বা রেকর্ড করে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা যদি আপনাদের কাছ থেকে অনেক অনেক ঘটনা পাই, তাহলে অনেকটা পথ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। এই পথে আপনাদের সবাইকে যেমন চাই, ঠিক তেমনি নতুন নতুন আরও অনেককেই চাই যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। আর তাই আপনাদের কাছে সবসময় বলি, বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন। যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসে, তাদের কাছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনারা কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ফেসবুক আইডিতেও আমাদের চ্যানেল লিঙ্কটা শেয়ার করতে পারেন। এছাড়া আমাদের এই ভিডিওর যে লিঙ্কটা, এটাও শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর লাইক বাটনও প্রেস করতে ভুলবেন না। আজকের এপিসোড শোনার পর অবশ্যই আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে নির্দিষ্ট কোনো ঘটনা সম্পর্কে কিন্তু রিভিউ দিতে পারেন। আর ফেসবুক পেজ তো রয়েছে কমেন্ট করার জন্য। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো চলুন প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাগর ইসলাম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে। ঘটনাটি মূলত ওনার দাদার সাথে ঘটে যাওয়া। ওনার দাদার নাম সাইফুল্লাহ ফকির। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের কোনো একটি সময় হবে, যেটা এই সাগর ভাইয়ের দাদি এক্স্যাক্ট সালটা বলতে পারেননি। ওনাদের তখন নতুন বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর দাদা দাদিকে নিয়ে দাদার শ্বশুরবাড়ি অর্থাৎ দাদির যে বাবা বাড়ি, সেখানে গিয়েছেন। এটা কিন্তু এই রঘুনাথপুর থেকে 2 গ্রাম পরে, খুব বেশি দূর না, পায়ে হেঁটে গেলে ঘন্টা দেড়েক লাগে আর কি। তো গিয়েছেন, যাওয়ার পর ওখানে গল্পগুজব হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, রাত হয়ে গেছে। এখন রাতের বেলা তো উনি ওনার স্ত্রীকে নিয়ে এতটা পথ হেঁটে হেঁটে আসবেন না। তাই উনি বললেন যে তুমি এই বাড়িতেই থাকো, কালকে প্রয়োজনে এসো বা কয়েকদিন থাকো, আমি চলে যাই। বাড়িতে তো গরু ছাগল আছে, এগুলোও তো দেখাশোনা করতে হবে। এদিকে দাদার শ্বশুরবাড়ির লোকজনরা, ওনারা তো ছাড়তে চাচ্ছিলেন না। তবে দাদা বললেন যে না, তাকে যেতেই হবে। এখানে বলে রাখা ভালো, দাদা কিন্তু তার পরিবারের একমাত্রই সন্তান, তার কিন্তু অন্য কোনো ভাই বোন ছিল না। ওই সময় যদিও বা দাদার মা বাবা জীবিত ছিলেন, তাদেরও বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু এই যে গরু ছাগল এগুলো লালন পালন বা দেখাশোনা, খাবার দেওয়ার মতো শারীরিক অবস্থা তাদের ওভাবে ছিল না। এই কারণে তাকে সবসময় বাসাতে থাকতেই হবে।
এই জন্যই মূলত ওনার আসলে বাড়িতে ফেরত আসার একটা তাড়া ছিল। উনি শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করলেন। আর এই পথ তার যথেষ্ট চেনা, যার কারণে ভয় পাবার কোনো কারণ ওনার ছিল না। উনি তো রওনা দিয়েছেন, হাঁটতে হাঁটতে মোটামুটি 1 গ্রাম পাড়ি দিয়ে ফেলেছেন, অর্থাৎ 1 গ্রাম পাড়ি দিয়ে আর একটা গ্রাম, ওই গ্রামটা পাড়ি দিলেই ওনার বাড়ি। উনি যখন 1 গ্রাম পাড়ি দিয়ে অন্য গ্রামে ঢুকেছেন, ওই পথে কিন্তু বড় একটা পুরনো আম গাছ রয়েছে। চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, তো উনি দূর থেকেই দেখছিলেন যে ওই আম গাছের নিচে মনে হচ্ছে কেউ একজন বসে আছে। উনি এটা নিয়ে খুব একটা বেশি ভ্রুক্ষেপ করেননি। তখন রাত আনুমানিক কয়টা বাজে? রাত 9টা, 9:30 বাজে। এখনকার সময়ে এটা তেমন কোনো রাত না হলেও সেই 1970-এর দশকের শেষ দিকে যখন ওই সমস্ত গ্রামগুলোতে ইলেকট্রিসিটি আসেনি, তখন তো বোঝাই যাচ্ছে এটা ওখানকার প্রেক্ষাপটে অনেক রাত, লোকজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। তো উনি চিন্তা করছেন এখানে বসে আছে কে? হ্যাঁ, বসে থাকতেই পারে, আশেপাশে ক্ষেত খামার রয়েছে, কেউ হয়তো বা ফসল পাহারা দিতে এসেছে। তো উনি ওদিক দিয়ে যাচ্ছিলেন। উনি এটা নিয়ে খুব একটা বেশি আসলে মাথা ঘামান নাই, কারণ এই গ্রামের অনেককে উনি চেনেন না, বা কথা বললে হয়তো বা আলাপচারিতায় পরিচয় উঠে আসবে। তো উনি এদিক দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞেস করবেন, হঠাৎ করে উনি দেখেন যে আরে এটা তো কোনো পুরুষ লোক না, এটা তো একটা মহিলা মানুষ। আর তার পরনে বিয়ের শাড়ি, বিয়ের সাজ বলে মনে হচ্ছে, মাথায় ঘোমটা দেয়া, হাতে গহনাও রয়েছে, চাঁদের আলোতে চকচক করছে, দেখেই বোঝা যাচ্ছে। পায়ে আলতা দেয়া রয়েছে, যদিও বা আলতার দাগটা আবছা বোঝা গেলেও এর থেকে বেশি বোঝা যাচ্ছিল না। উনি তখন জিজ্ঞেস করলেন, এই আপনি কে, কোন বাড়ির, এখানে কেন বসে আছেন? দাদা চিন্তা করেছেন নিশ্চয়ই এই মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, মেয়েটা হয়তোবা এই গাছের নিচে আত্মহত্যা করতে এসেছে। যার কারণে দাদার কিন্তু মাথায় এই বিষয়টাই কাজ করেছে। কারণ ওই সময় এরকম হতো, মেয়েরা আসলে চাইলেও বলতে পারতো না যে আমার ছেলে পছন্দ হয়নি, বা অন্য কোনো ছেলেকে আমার ভালো লাগে, তাকে বিয়ে করতে চাই। জোর করে বিয়ে দিতে গেলে তখন কিন্তু এই ধরনের একটা ঝামেলা হয়ে যেত, যেটা কিন্তু এখনও হয়। তো দাদা এই জিনিসটাই চিন্তা করেছেন, বারবার বলছেন, এই আপনি কে, কোথায় বাড়ি বলেন, আমি নিয়ে যাই। দেখা গেল এই অবয়বটা কোনো কথা বলে না, চুপচাপ আছে। তার হাত পা দেখে মনে হচ্ছে এটা ভয়ঙ্কর কিছু না। এই অবয়বটা সোজা হাঁটা ধরেছে, সেই দিকেই হাঁটা ধরেছে যেই পথে দাদা যাবেন, অর্থাৎ দাদার গ্রাম যেদিকে ওই দিকে। দাদাও পিছু পিছু হাঁটছেন, বারবার বলছেন, এই আপনি কে, কোথায় যান, কোন বাড়িতে যাবেন বলেন, বা কোন বাড়ির মেয়ে আপনি, আমি এগিয়ে দিয়ে আসি, এরকম বলছেন। একটা পর্যায়ে হলো কি, ওই অবয়বটা দাঁড়িয়ে গেছে। দাদা কিন্তু আসলে চাইছিলেন না তার একদম পাশাপাশি চলে আসতে, উনি পেছন থেকেই কথা বলছিলেন, কারণ হঠাৎ করে পাশাপাশি আসা এটা আসলে বিষয়টা অন্যরকম দেখায়। উনি ভদ্রতার খাতিরেই পেছন থেকেই ডাকছিলেন, যেন উনি নিজে থেকেই কথা বলেন, নিজেই ঘুরে তাকান। তো উনি বারবার বলছিলেন, সে কোনো উত্তর দেয় না। একটা পর্যায়ে হলো কি, এই মহিলাটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আস্তে আস্তে পেছন দিকে ঘুরল। পেছন দিকে ঘোরার পর দেখা গেল যে এই মহিলার যে চেহারা, এটা ভয়ঙ্কর কিছু না, 8-10টা স্বাভাবিক মহিলার মতোই। দাদা নিশ্চিত হলেন এটা কোনো ভূত প্রেত না, এটা কোনো মানুষই হবে। এরপরে হলো কি, ওই মহিলাটা আবার ঘুরে হাঁটা শুরু করলো। দাদা এবার নিশ্চিত হলেন যে এটা কোনো ভূত প্রেত না, আসলে আত্মহত্যা করতে এসেছিল, হয়তোবা তার উপস্থিতির কারণে সে চলে যাচ্ছে তার বাড়ির দিকেই। তবুও দাদা উনি ওনার দায়িত্ববোধ থেকেই এবং মানবিক দৃষ্টিকোণ থেকেই আবারও বারবার বলছেন, আপনি কোথায় যাবেন, কোন বাড়িতে যাবেন বলেন আমাকে। এদিকে কিন্তু ওই মহিলা হেঁটেই চলছে, কোনো একটা কথারও উত্তর দেয় না। হঠাৎ করে দাদা খেয়াল করলেন যে এই যে মহিলাটা, এই মহিলাটা মনে হচ্ছে এবার মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ কিন্তু স্বাভাবিক গড়নের ছিল, এবার মনে হচ্ছে আস্তে আস্তে মোটা হচ্ছে। এত মোটা হচ্ছে, এই মেঠো পথ যেটা, এই পথটা আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে আগলে যাচ্ছে। উনি যে পাশ দিয়ে দৌড়ে সামনে চলে যাবেন, এ উপায়টা আর নাই। মোটা হতে হতে এমন একটা অবস্থা হলো যে এই অবয়বটা পুরো রাস্তাই জুড়ে ফেলেছে। তবে মোটার সাথে সাথে যে সে লম্বা হয়ে গেছে বিষয়টা এরকম না, মোটাই হয়েছে। এবারে ওই মহিলাটি দাঁড়িয়ে দাদার দিকে ঘুরে তাকিয়েছে। এবার দাদা যেটা দেখলেন, এতক্ষণে তার যেটা মনে হচ্ছিল
সব ধারণা ভেঙে গেল। দেখলেন এই মহিলার চোখ দুটো মনে হচ্ছে জল জল করে জ্বলছে, কয়লা যেভাবে জলে চুলার ভিতরে ওভাবে জ্বলছে। আর এই মহিলাটা হা করে আছে, মানে মুখ বন্ধ না, বড় হা করে আছে। তার দুপাটির দাঁতগুলো মনে হচ্ছে মূলোর মতো এক একটা, চোখা চোখা। এই দৃশ্য দেখার সাথে সাথে দাদা তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি চিন্তা করছেন, সর্বনাশ, এতক্ষণ মানুষ মনে করে এর সাথে কথা বললাম, এর সাথে আসলাম উপকার করার জন্য, এইটা কী রে। উনি কি করেছেন, ওই রাস্তার পাশেই ছিল ধান ক্ষেত, উনি এক পাশ দিয়ে, মানে কোন দিক ডান না বাম এটার চিন্তা করেন নাই, এক পাশ দিয়ে নেমে দিয়েছেন দৌড়। আসলে আইলের উপর দিয়ে কিন্তু খুব বেশি জোরে দৌড়ানো যায় না, তারপরও উনি চেষ্টা করছিলেন। এদিকে উনি পেছনে এক ধরনের ঝনঝন ঝনঝন শব্দ শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল যে ওই মহিলার শরীরে যে গহনাগুলো রয়েছে এগুলো দ্রুত মুভমেন্ট করার কারণে, মানে নড়াচড়া করার কারণে বা দৌড়াদৌড়ি করার কারণে এগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে এই ধরনের শব্দ হচ্ছে, বা ওই একটা আরেকটার সাথে ঘর্ষণ হচ্ছে, শব্দ হচ্ছে। উনি তো দৌড়েই যাচ্ছেন আর পেছনে এরকম শব্দ হচ্ছে। একটা পর্যায়ে উনি ওই ধান ক্ষেত পাড়ি দিয়ে ওই পাশে আর একটা রাস্তায় উঠে যান। ওখানে গিয়ে দেখেন যে আর একটা অবয়ব দাঁড়িয়ে আছে। দূর থেকে বুঝতে পারেননি যে এইটা আসলে কি, তবে একটু কাছে যাওয়ার পর দেখলেন যে এই লোকটা লুঙ্গি পরা, গায়ে একটা সাদা গেঞ্জি, গেঞ্জিটা এক ধরনের পাতলা গেঞ্জি থাকে, অনেকে পাঞ্জাবির নিচে পরেন, হাফ হাতা গেঞ্জি আর কি, স্যান্ডো গেঞ্জি না। অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষকরা এই ধরনের গেঞ্জিগুলো বেশি পরে থাকেন। আর মাথায় একটা গামছা বাঁধা, বোঝাই যাচ্ছে উনি একজন কৃষক। তখন দাদা চিন্তা করলেন যে এই পাশে হয়তো তার কৃষি জমি রয়েছে, সেচ কাজ অথবা অন্য কোনো কাজে উনি এসেছিলেন বা পাহারা দেওয়ার জন্য এসেছিলেন। উনি বলছেন যে ভাই, এই পিছনে না এরকম একটা জিনিস দেখছি, আমাকে ধাওয়া করেছে, আমাকে একটু উপকার করবেন। তখন ওই লোকটা কোনো কথা বলে না, ওই লোকটা হাত দিয়ে ইশারা দিয়ে বলছে যে আসেন আমার সাথে। কথা বলে নাই, কিন্তু ওই লোকটা যেদিকে হেঁটে যাচ্ছে দাদাও কিন্তু হেঁটে যাচ্ছে। দাদা কিন্তু জানেন না উনি আসলে কোন রাস্তায় আছেন, রাতের বেলা তো এলোমেলো দৌড়েছেন। দাদা পিছন থেকে বারবার বলছেন, ও ভাই, ও ভাই, আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, বারবার ডাকছেন। একটা পর্যায়ে ওই লোকটা দাঁড়িয়ে বলছেন, খুব ভদ্রভাবে বলছেন, দেখুন আমাকে আর একটি বারের জন্য ডাক দিবেন না, একটি বারের জন্যও না। আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, আর কোনো কথা বলবেন না। আর ভয় পাচ্ছেন তো, আল্লাহর রহমতে কোনো ভয় নাই, যান চলেন, আমার পিছু পিছু থাকবেন, আমার পাশেও আসবেন না। দাদা চুপ করে গেলেন, ওই লোকটার পিছু পিছু হাঁটতে লাগলেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর দাদা বাড়ির কাছাকাছি চলে এসেছেন। তখন ওই লোকটা বলেন, যান এখন বাড়িতে যান। এটা বলার পরই ওই লোকটা আর নাই। তখন দাদা তো বুঝতে পারছেন, হায় হায় সর্বনাশ, এ তো আর একটা ভয়ঙ্কর জিনিস ছিল, তবে এ ভালো ছিল, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো ওখানেই দাদা আবার, যেহেতু ভয় পেয়েছেন এরকম একটা জিনিসের সাথে, উনি এতটুকু পথ হেঁটে এসেছেন, ভয়ে আর একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এদিকে দাদার বাড়ির ভেতরে থাকা তার বৃদ্ধা মা বাবা এই চিৎকার শুনেছেন, তাদের ঘুম ভেঙে যায়। তারা উঠে আসেন, এসে দেখেন ওনার ছেলে বাড়ি থেকে একটু দূরে, বলতে বাড়ির পাশেই আর কি, মানে উঠোনে না, বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনারা তখন ধরাধরি করে ঘরে নিয়ে আসেন। তাকে নিয়ে আসতে কষ্ট হয়েছিল, যেহেতু ওনারা বৃদ্ধ মানুষ, পানি ছিটা দেন। একটা পরে ওনার জ্ঞান আসে, উনি সব কথা খুলে বলেন। তবে এই ঘটনার প্রেক্ষাপটে দাদা যে অসুস্থ হয়েছিলেন বা উনি কোনো হুজুর কবিরাজের কাছে গিয়েছিলেন ঝাড়ফুঁক করানোর জন্য, বিষয়টা কিন্তু এরকম না। তবে বোঝাই যাচ্ছে, এবং গ্রামের মানুষজন যখন এই বিষয়টা জানে তখন ওরা বললেন যে ওই আম গাছের নিচ দিয়ে আসতে গেলে অনেক সময় এই ধরনের কিছু জিনিস দেখা যায়, আর তুমি যেটা দেখেছিলে এটা উপকারী কিছু ছিল, তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে, তা না হলে ওই জিনিসটা তোমাকে ধরতো। নিশ্চয়ই ওর সীমানা শেষ হয়ে গেছে আর ও এর সীমানায় চলে এসেছে, যার কারণে তোমাকে আর ধরার সাহস করেনি। হয়তোবা তোমার বাড়ি পর্যন্ত আসার চেষ্টা করতো, কিন্তু এর সাথে থাকার কারণে তোমাকে আর কোনো ক্ষতি করার সুযোগই পাইনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু যে দুটো অবয়বের কথা আমরা শুনলাম, একটি কিন্তু ক্ষতি করার উদ্দেশ্যে এসেছিল, ক্ষতি করার উদ্দেশ্যেই ওই জায়গায় অবস্থান নিয়েছিল। আরেকটি দেখুন, দাদাকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং কোনো ধরনের খারাপ আচরণটাও পর্যন্ত করেনি, অত্যন্ত ভদ্রভাবেই তার সাথে কথা বলেছে এবং বাড়ি পর্যন্ত এগিয়েও দিয়েছে। আসলে জিনেদের মধ্যে
ভালো খারাপ তো অবশ্যই রয়েছে, মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ রয়েছে, জিনেদের মধ্যেও রয়েছে। অনেকেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে, অনেকেই তাদের ক্ষতি থেকে আবার মানুষকে রক্ষা করার চেষ্টা করে। তারা মনে করে মানুষকে যদি এই ক্ষতি থেকে রক্ষা করি আমরাও সওয়াবের ভাগিদার হব, আমরাও সওয়াব পাব। আল্লাহ তাআলার কাছে এইটার একটা প্রতিদান ইনশাল্লাহ হাসরের মাঠে অবশ্যই পাব। তারাও কিন্তু এভাবেই মানুষের উপকার করার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমাদেরকেও বিপদ আপদ থেকে রক্ষা করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের ৭৪তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের ৭৪তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার মনসুর ভাই। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এনাদগঞ্জে। উনি জানিয়েছেন যে এই ঘটনাটি ওনার আর এক বন্ধু, যিনিও পেশায় একজন ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে আমজাদ, তার সাথে ঘটেছিল। এই যে আমজাদ ভাই, উনি মধ্যপ্রাচ্যের একটি দেশে কর্মরত ছিলেন। কোন দেশ এটা অবশ্য ইঞ্জিনিয়ার মনসুর ভাই বলতে চাননি সঙ্গত কারণেই, তো আমরাও বলতে পারছি না। উনি যেই কোম্পানিতে কর্মরত ছিলেন সেই কোম্পানির কাজেই বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হতো। এমন একটি জায়গায় উনি গিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে যে রাস্তাঘাটগুলো রয়েছে আশেপাশে মরুভূমি, পাহাড় দেখা যায়। আর বাংলাদেশে যেরকম পাহাড়গুলো আমরা দেখি, অনেক গাছপালা, সবুজ শ্যামল, মেঘ জমে থাকে, মধ্যপ্রাচ্যের পাহাড়গুলোতে কিন্তু এমনটা দেখা যায় না। বেশ রুক্ষ শুষ্ক কেমন যেন দেখা যায়। তবে রাতের যেই চাঁদের আলো, তখন কিন্তু এটা সৌন্দর্য অন্যরকম। যারা ওখানে আছেন তারা জানেন আর কি। তো যাই হোক, উনি ওখানকার কাজ শেষ করে রাত আনুমানিক 1টা কি 2টোর দিকে বের হয়েছেন। ফজরের আগেই উনি ওনার জায়গায় পৌঁছে যাবেন এরকম একটা পরিকল্পনা। ওখানে যে রাস্তাঘাটগুলো, এগুলো কিন্তু খুব উন্নত। গাড়ির স্পিড কিন্তু দেখা যাচ্ছে যে 100-র উপরে থাকে, 100-150 এরকম। 100-র নিচে সাধারণত আসলে কেউ চালাতেই চায় না ওখানকার যে রাস্তাঘাট বা যেই সিস্টেমটা আর কি। এই জন্য ওখানে এমনিতেই অটো স্পিড বেশি হয়ে যায়। তো উনি চালাচ্ছিলেন। একটি জায়গায় এসে আসলে রাস্তাটা এমন ছিল কেমন যেন একটু বেশ পাহাড়ি রাস্তার মতো, একটু উঁচু আছে, সেখানে কিন্তু এতটা স্পিডে চালানো যাচ্ছিল না। হঠাৎ করে দেখতে পেলেন যে আরাবিয়ান পুরুষরা যেই ধরনের জুব্বা পরে, এরকম একটা ড্রেস পরা আর একজন মহিলা যিনি বোরখা পরা, হাত ইশারা করে ওনাকে থামতে বলছেন। তো উনি থামালেন, গাড়ি কাচ নামালেন। সালাম বিনিময়ের পরে ওনারা বললেন যে ওনার সামনে একটা জায়গায় যাবেন, ওনাদের এখন যাবার মতো আর কোনো ওয়ে নেই, ওনাদের 2টো বাচ্চা রয়েছে, তবে বাচ্চা দুটোর জল বিয়োগ করার দরকার হয়েছে, এই জন্য সাইডে একটা জায়গায় গিয়েছে, তারা এখনই আসবে। যদি অনুগ্রহ করে উনি তাদেরকে পৌঁছে দেন তাহলে খুবই ভালো হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যেরকম এই যে গাড়ি ছিনতাইয়ের যে ব্যাপারগুলো হয়, রাতের বেলা যাত্রী বেশে গাড়িতে ওঠে, পরে ড্রাইভারকে মেরে বা ড্রাইভারকে অজ্ঞান করে গাড়ি নিয়ে পালিয়ে যায়, ওখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। অনেকেই বিপদে পড়ে, সবাই সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবার জন্য। তাই আমজাদ ভাই বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে পৌঁছে দেব, আপনারা গাড়িতে ওঠেন। দেখা গেল যে 1 কি 1.5 মিনিটের ভেতরেই 2টো বাচ্চা চলে এসেছে, একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে। তো তারা গাড়ির পেছনে উঠে বসলেন। এই যে আমজাদ ভাই, উনি কিন্তু গাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াত ছেড়ে রেখেছিলেন আর কি। তো গাড়ি চলছে, আর পেছন থেকে যিনি পুরুষ উনি বলছেন যে কোন দিক দিয়ে যেতে হবে। তখন নাকি ওই যে নারী যিনি, অর্থাৎ যিনি স্ত্রী, উনি বলছেন যে আপনি তো প্র্যাকটিসিং মুসলিম, আপনি কোরআন তেলাওয়াত চালিয়ে রেখেছেন গাড়ির মধ্যে, ভালো, এটা অবশ্যই খুব ভালো একটা জিনিস। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে গাড়িতে যে ইনারা বসে আছেন, আমজাদ ভাই তো গাড়ি চালাচ্ছেন, মাঝে নাকি একবার পেছন দিকে তাকিয়ে দেখার চেষ্টা করেছিলেন ওনাদের চেহারা। ওনাদের চেহারা নাকি
মানুষের মধ্যেই, কিন্তু কেমন যেন ঘোলাটে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। উনি চিন্তা করেন হয়তো বা অন্ধকারে বোঝা যাচ্ছে না বিষয়টা এরকম, কিন্তু তাদের কথাবার্তা কিন্তু একদম স্বাভাবিক। এদিকে হয় কি, মেইন রাস্তা থেকে ওই মরুভূমির ভিতরে গাড়ি নামিয়ে দিতে বলেন, তো নামিয়ে দিয়েছেন। এরপর বলছেন যে এদিকে যান ওদিকে যান, দেখা যাচ্ছে সামনে পাহাড় রয়েছে, এরকম সাইড দিয়ে যেতে 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 একটা জায়গায় দেখা গেল যে একটা উঁচু টিলার উপরে বিশাল বড় একটা রাজপ্রাসাদের মতো, সেখানে অনেক আলোকসজ্জা, বেশ কিছু লোকজন আশেপাশে রয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরে যেরকম পাহারা থাকে, যারা গার্ড আর কি, গার্ড পোস্ট যেগুলো থাকে আর কি, তো ওখানে ওটা আছে, বোঝা যাচ্ছে যে ওখানে লোকজন বসে আছে। কাছাকাছি যাওয়ার পর তখন ওনারা বলেন যে এখন এখানে থামান গাড়ি, আমরা নেমে যাব। চারজনেই নামলেন। নামার পর দেখা যাচ্ছে ওই যে পুরুষ, যে উনি খুব একটা কথা বলছেন না, ওই বোরকা পরা যিনি নারী, উনি বলছেন যে আপনি তো আসছেন, আসেন ভেতরে আসেন, আপনি তো আমাদের অতিথি, একটু মেহমানদারি করাই। তখন নাকি আমজাদ ভাই বলেছেন, না আমার তো যেতে হবে দূরে, আপনাদেরকে উপকার করতে পেরেছি এটাই বেশি, আমি চলে যাই। তখন বলে যে না না, এভাবে গেলে কি হয়, একটু পানি তো খেয়ে যান। তখন নাকি একটা সুন্দর পাত্রে তাকে পানি দেওয়া হয়, উনি পানিটা খেলেন, স্বাভাবিক পানির মতোই সেটা ছিল। পানি খাবার পর কিছু মুদ্রা, মানে এই যে কয়েন আর কি, এরকম কিছু মুদ্রা তাকে ধরিয়ে দিয়েছেন যে আপনি এগুলো নিয়ে যান, এটা আপনার হাদিয়া। তখন আমজাদ ভাই বলছেন যে না না না, আমি এটা তো নিতেই পারবো না, আমি তো উপকার করেছি, আমি তো কোনো প্রফেশনাল ড্রাইভার না যে আপনাদেরকে যাত্রী মনে করে নিয়ে এসে আমি টাকা নিব, এটা দিয়ে আমাকে লজ্জা দেবেন না, আমি এটা নিতে পারবো না। তারপরও নাকি ওই মহিলা জোর করেই বেশ কিছু কয়েন দিয়ে দেয়। উনি আর কয় টাকা কী কী আশয় বিষয় এগুলো আসলে দেখেনি নাই, উনি গাড়ির একটা পাশে রেখে দেন। গাড়ির দেখা যাচ্ছে যে যেখানে একটা জায়গা থাকে ফাঁকা জায়গা, ওখানে দেখা যাচ্ছে অনেকেই কিছু টাকা পয়সা, অনেক সময় টোল দেওয়ার জন্য টাকা লাগে, এরকম বিভিন্ন সময় টাকা লাগে, পাশাপাশি রেখে দেন, ওরকম জায়গায় উনি রেখে দিয়েছেন আর কি, ওটার দেখেনও নাই। এরপর উনি গাড়ি চালানো শুরু করেছেন। যখন উনি মোটামুটি বুঝতে পারলেন যে মেইন রাস্তায় চলে এসেছি, হঠাৎ করে উনি দেখেন ঠিক যেখান থেকে উনি যাত্রা শুরু করেছিলেন, অর্থাৎ ওই যে ওনার কোম্পানি যেখানে পাঠিয়েছিল, যেই অফিস থেকে উনি বের হয়েছিলেন রাতের বেলা, রাত 1-2টার দিকে, মনে হচ্ছে উনি ওই জায়গাটাতে চলে এসেছেন। উনি তো ভীষণ অবাক হলেন, কি ব্যাপার, আমি এখানে কিভাবে চলে আসলাম। যাই হোক, ওখানকার একটা মসজিদে উনি ফজরের নামাজটা পড়ে এরপর উনি আবার রওনা দিয়েছেন ওনার গন্তব্যে। তো সেখানে চলে আসেন, আসলে ওনার মাথায় আসছে না ঘটনাটা কী হলো। এই ঘটনা ঘটার পর মূলত আর একটা ব্যাপার উনি কিন্তু করেছিলেন, তা হচ্ছে উনি যে ফজরের নামাজের পর উনি ওই মসজিদের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা যে এরকম একটা ঘটনা ঘটলো, ওইদিকে একটা বিশাল রাজপ্রাসাদ আছে। তখন ওখানকার লোকজন বলেন, না ওখানে তো কোনো রাজপ্রাসাদ নাই, আপনি যেই জায়গার কথা বলছেন এটা এখান থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে, ওখানে একটা টিলার উপরে ভাঙাচোরা একটা ঘর আছে, ওখানে কোনো মানুষ থাকে না। তো উনি তো খুব কৌতূহলী হলেন, যেহেতু ওই পথ দিয়েই যাবেন উনি, একজনকে বললেন চলেন তো আপনাকে একটু নিয়ে যায়, আমাকে একটু দেখান জায়গাটা। তো যাওয়ার পথে ওই জায়গাতে কিন্তু উনি গিয়েছিলেন, গিয়ে দেখলেন আসলেই তো টিলার উপরে একটা পুরনো ভাঙাচোরা ঘর, ওই অ্যারাবিয়ানদের অনেক পুরনো যে ঘর থাকে উপরে খেজুরের পাতা। তো ভিতরে ঢুকলেন, এরপর দেখা গেল যে ওখানে মাটির কিছু পাত্র, পানির পাত্র, সেটাও বহু পুরনো, আর অনেক পুরনো কিছু পাটি বা মাদুর ওখানে আছে, ওখানে কোনো লোকজন থাকে না, এটা একদম পরিত্যক্ত। দেখে তো উনি অবাক হলেন যে এখানে ছিল রাজপ্রাসাদ। তখন একজন বলেন যে মাঝে মাঝে এরকম রাস্তাঘাটে, মরুভূমির রাস্তা তো, এরকম কিছু ঘটনা ঘটেও কিছু না, আপনার কোনো ক্ষতি হবে না, যান আপনি চলে যান। তো এরপর তো উনি গাড়ি চালিয়ে চলে গেলেন, অফিসে গিয়েও এই ঘটনাটা উনি শেয়ার করলেন। এর সপ্তাহ 2 পর ওনার আবার ঠিক সেম জায়গাতে যেতে হয় কোম্পানির কাজেই। সেই অফিসে উনি যান, যাওয়ার পর যথারীতি কাজ শেষ করে ওই যে রাত 1-2টার দিকে উনি বের হয়েছেন। উনি চিন্তা করছেন যে এই যে এখন যে বের হইলাম, সপ্তাহ 2 আগে তো একটা ঘটনা ঘটছিল এখানে, আবার কি আজকে এটা হয় কি না, এই চিন্তা করছেন উনি। তারপরও আল্লাহর নামে উনি রওনা দিয়েছেন, গাড়ির মধ্যে পবিত্র কোরআন ছেড়ে রেখেছেন। এখানে ঘটে আর একটা অদ্ভুত ঘটনা, ঠিক সেম জায়গাতে উনি দেখেন ওই যে হাজব্যান্ড ওয়াইফ এই দুটো রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাত ইশারা দিচ্ছে। এইবার তো উনি পেয়েছেন ভয় যে সর্বনাশ, আজকে কি করি, এরা তো মানুষ না কেউ, এখন কি গাড়ি থামাবো না কি থামাবো না, যদি না থামাই তখন যদি কোনো বিপদ হয়, আবার থামালেও বিপদ হয়,
উনি যে কী করবেন বুঝতে পারছিলেন না, অবশেষে উনি থামালেন। থামানোর পর দেখা গেল যে ওরা প্রথম দিকে একবার তাকিয়েছে, তাকানোর পর দেখা গেল যে ওরা মনে হলো বুঝে ফেলেছে যে এই লোকটাকে তারা চেনে। এদিকে তারা বলছে যে গাড়ির কাঁচ নামাতে, এদিকে তো আমজাদ ভাই কাঁচ নামাতেই ভয় পাচ্ছে। উনি যে পাশে একটা বাটন টিপে গাড়ির সাইডের কাঁচ নামাবেন উনি ভয় পাচ্ছেন, না জানি কি হয়। যখন উনি চিন্তা করছেন, একটু দেরি করছিলেন, তখন বাইরে থেকে খুব কর্কশ কণ্ঠে ওই যে বোরকা পরা মহিলা সে বলে ওঠে, এই বেটা কাঁচ নামা। মানে ওখানকার যেই ধমক ধমক আর কি যেগুলো হয় আর কি, এই বেটা কাজ নামা তাড়াতাড়ি। তখন কাজ নামানোর পর বলছে, এই কাজ নামাতে দেরি হলো কেন, ইশারা দিচ্ছি গাড়ি থামানো যায় না? তখন ওই আমজাদ ভাই বলতেছেন যে দেখুন, আমি আপনাদেরকে দেখে খুব ভয় পাচ্ছি। আপনারা তো 2 সপ্তাহ আগেই আমার লিফট নিয়েছিলেন, আমি তো এগিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে ওখানে গিয়ে দেখি যে ওইখানে একটা ভাঙাচোরা ঘর। আপনারা তো আসলে মানুষ না, তা তো বুঝতে পারছি। আপনারা আমাকে কেন বিপদে ফেলছেন? আপনারা অন্যভাবে চলে যান, আমি আমার মতো চলে যাই। উনি কিন্তু সাহস করে কথাগুলো বলছেন, যদিও বা ভয়ে উনি একদম কুঁকড়ে যাচ্ছেন, কারণ উনি যাদের সাথে কথা বলছেন তারা তো কেউ মানুষ না। তখন নাকি ওই মহিলা খেপে গিয়ে বলছে, তোর গাড়িতেই আমরা যাব। এই বলার সাথে সাথে নাকি মানে চোখের সামনে একটা ঝলকানির মতো কিছু একটা হলো। এরপরে আমজাদ ভাই দেখেন যে ওই মহিলা পুরুষ আর তার সাথে 2টো বাচ্চা, এতক্ষণ কিন্তু ওই বাচ্চা দুটোকে উনি ওইভাবে খেয়াল করেন নাই, এরা সবাই গাড়ির পেছনে বসা। তখন ওই মহিলা বলছে, হ্যাঁ সামনের দিকে তাকা, গাড়ি চালা। তখন আমজাদ ভাই বলছে, দেখেন আমাকে বিপদে ফেলেন না, আমাকে কোনো ক্ষয়ক্ষতি করেন না। তখন নাকি ওই মহিলা বলছে, এই বেটা তোর কোনো ক্ষয়ক্ষতি হবে না, তুই যা। এদিকে আমজাদ ভাই তো গাড়ি চালাতেই ভয় পাচ্ছেন, ওনার শরীর জমে গেছে একদম। তখন আমজাদ ভাই অদ্ভুত একটা বিষয় অনুভব করলেন, তা হচ্ছে উনি জাস্ট শুধু ড্রাইভিং সিটে বসে আছেন, গাড়ির স্টিয়ারিংয়ের উপরে হাত দেয়া, গাড়ি চলতে শুরু করেছে। গাড়ি কিন্তু তখন নিউট্রাল গিয়ারে ছিল, গাড়ি চলছে। দেখা যাচ্ছে স্টিয়ারিংটা যখন ডান দিকে যাবে ডান দিকে ঘুরে যাচ্ছে, বাম দিকে যাবে বাম দিকে ঘুরে যাচ্ছে। যেখানে ব্রেক করার দরকার ব্রেক করা অটো মনে হচ্ছে হয়ে যাচ্ছে, অথচ উনি কিন্তু কোথাও কোনো পা দিচ্ছেন না। যেখানে গিয়ার চেঞ্জ করার দরকার অটো গিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গাড়িটা ঠিক সেমভাবে আবার রাস্তার একটা পাশ থেকে ওই পাহাড়ি রাস্তার মধ্যে ঢুকে গেছে। উঁচু নিচু জায়গা, উঁচু নিচু হলেও এটা কিন্তু ওই যে এইরকম বিপজ্জনক পাহাড়ি রাস্তা না আর কি, মানে মরুভূমির পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি। তো যাচ্ছে এইখানে কিন্তু আমজাদ ভাই একটা বিষয় খেয়াল করলেন, তা হচ্ছে একটু দূরত্বেই কিছু গার্ড পোস্ট আছে, সেখানে মানুষ বসে আছে। বিশাল বড় একটা আলখেল্লা টাইপের পোশাক পরা, চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে ওখানে মশাল জ্বালানো আছে এতটুকু বোঝা যাচ্ছে। কিছুটা দূরেই মনে হচ্ছে এরা পাহারা দিচ্ছে। তো গাড়ি যাচ্ছে, একাই যাচ্ছে, কিন্তু যেতে যেতে উনি দেখেন আবার সেই রাজপ্রাসাদটা, ওখানে এসে গাড়ি থেমে যায়, একাই থেমে গেল। তখন তারা গাড়ি থেকে নামলেন। নামার পর ওই মহিলা বলতেছে যে, এই তোর সাহস তো কম না, তোকে গাড়ি থামাতে বললেই তুই থামালি না। যাই হোক, যেহেতু নিয়ে আসছিস, তোর প্রতি কৃতজ্ঞ, তোর কোনো ক্ষয়ক্ষতি হবে না, নে তোর হাদিয়া নে। মানে এবার কিন্তু তুই তুকারি করে বলতেছেন, এর আগে কিন্তু খুব সুন্দর ব্যবহার করছে আর কি। তো উনি বলেন, না না আমি কোনো হাদিয়া নিব না। তখন নাকি আরও রেগে যায় যে, নিবি না মানে নে বেটা, এই বলে আরও কিছু পয়সা দেয় ওনাকে, কয়েন আর কি। তো এগুলো উনি খেয়ালও করেন নাই। পরবর্তীতে উনি ওইখান থেকে বের যে হবেন, উনি বলতেছেন যে আপনারা তো আমাকে নিয়ে আসলেন, এখন আমি এইখান থেকে বের হব কিভাবে? আমি তো এখন রাস্তাঘাট চিনব না, আমি খুব ভয় পাচ্ছি। আর আমি আসার সময় যাদেরকে দেখছি এরা তো কেউই মানুষ না, এখন যদি পথে আমি বিপদে পড়ি তখন কি হবে? তখন নাকি ওই মহিলাটা বলতেছেন, তোর কোনো বিপদ হবে না, তুই গাড়ির মধ্যে বসে শুধু স্টার্টটা দে আর স্টিয়ারিংটা হাত দিয়ে ধর, তারপর দেখবি যে গাড়ি একাই চলতে শুরু করেছে, নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়ি থেমে যাবে, তোর কোনো চিন্তা নাই, যা। এরপর নাকি উনি গাড়িতে ওঠেন, সত্যি তাই, স্টার্ট দিয়েছেন, স্টিয়ারিংয়ের উপর হাত রেখেছেন, তারপর গাড়ি চলা শুরু করেছে একাই। মনে হচ্ছে এই গাড়িটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। একটা জায়গায় এসে যখন গাড়ি থেমে যায়, তখন উনি বুঝতে পারলেন যে এখন এই গাড়িতে অন্য কোনো কিছুর প্রভাব নেই। তখন উনি বুঝতে পারলেন যেখান থেকে উনি যাত্রা শুরু করেছিলেন ওই যে রাতের বেলা, ওখানেই উনি আছেন। এরপর তো উনি আর মানে অন্য কারোর সাথে আলোচনা না করে, তখন তো ফজরের সময় অনেকটাই হয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়লেন, তখন আর কারোর সাথে আলোচনা করলেন না। ওই কোম্পানি যখন
অফিসটা শুরু করলো আর কি, তখন ওখানে গিয়ে বললেন যে দেখেন আমি আর আপনাদের এখানে আসবো না, এখানে এই সমস্যা দুইবার হয়েছে, দুইবারে আসছি, দুইবারই এই সমস্যা হয়েছে। তারাও তো খুব অবাক হলেন। এরপর উনি ওনার কোম্পানিতে ফেরত গিয়ে বললেন যে এরপরে আপনারা অন্য কাউকে ওখানে পাঠিয়েন কোনো কাগজপত্র নিয়ে বা কোনো কিছু দরকার থাকলে, আমি আর ওখানে যাব না, আমি খুব ভয় পেয়েছি, এই যে দুইবার আমার সাথে এই ঘটনা ঘটেছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই যে দুইবার তাকে যে কিছু কয়েন দিল, এই কয়েনটা উনি পরবর্তীতে দেখলেন যে আরে এটা তো প্রায় 300 বছর বা তারও বেশি সময় আগের প্রাচীন মুদ্রা। এটা এখন অচল হলেও এইটার একটা অ্যান্টিক ভ্যালু রয়েছে, অর্থাৎ যেহেতু প্রাচীন মুদ্রা এর অবশ্যই একটা ভ্যালু রয়েছে, তবে এটা এখনকার বাজারে তো চলবে না। মূলত এটা তাকে উপহার হিসাবে দিয়েছিল। আমজাদ ভাই এই মুদ্রা নিয়ে কি করেছিলেন বা কী আশায় বসে, এটা অবশ্য ইঞ্জিনিয়ার মনসুর ভাই আমাদের এই ঘটনার মধ্যে কিছু জানান নাই। তবে যদি তার কাছে থেকে থাকে সেটা আমি অনুরোধ করব যে এটার কোনো ছবি যদি আমাদেরকে দিতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যাপার হবে। আমি অনুরোধ করব যদি এটার কোনো ছবি পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি? এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ইঞ্জিনিয়ার মনসুর ভাই উনি যেহেতু হবিগঞ্জের মানুষ, মানে বৃহত্তর সিলেট অঞ্চলের, উনি কিন্তু সিলেটের আঞ্চলিক ভাষায় এই ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছেন। উনি জানেন যে আমি সুনামগঞ্জে প্রায় 2.5 বছর ছিলাম। উনি বলেছেন যে যেহেতু সুনামগঞ্জে 2.5 বছর ছিলেন, আমি তো আসলে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে অভ্যস্ত, তাই আশা করি যে আমাদের এই ভাষা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা হয়নি। আপনাদের যে ভাষাটা, এটা আমি ওভাবে বলতে না পারলেও মোটামুটি যারা বলেন তাদের কথা আমি বুঝতে পারি, অধিকাংশ কথাই আর কি। যেহেতু ওখানে একটা দীর্ঘ সময় ছিলাম, যার কারণে এই ভাষাটা বোঝার সক্ষমতা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাকে কিছুটা হলেও দিয়েছেন আর কি। এটা হয়ে যায় একটা জায়গায় থাকতে থাকতে, সেই জায়গার ভাষা অনেকটাই মানুষ বুঝে ফেলে আর কি। ধন্যবাদ জানাচ্ছি মনসুর ভাইকে, সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফটার দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।